মোহাম্মদপুর কৃষি মার্কেটে মধ্যরাতে আগুনে পুড়ল 3টি প্রতিষ্ঠান। গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ 5, জাতীয় বার্নে ভর্তি। আন্দোলনের মুখে 46 বিসিএস এর লিখিত পরীক্ষা স্থগিত। অনশন ভাঙলেন চাকরি প্রত্যাশীরা। 8 দফা না মানলে ফের কর্মসূচির হুঁশিয়ারি। সিটি আইডিয়াল ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে ক্ষতির মুখে ব্যবসায়ীরা। এলাকার হাসপাতালগুলোতেও দুর্ভোগ, কঠোরতার দাবি। 60-70 বার 80 বারও দেখছি মারামারি, এটা কোনো হিসাব নাই। এভাবে হলে ভাই রাস্তায় ভিক্ষা করতে হবে, থালা হাতে নিয়ে বসে থাকতে হবে। 2-1 জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিলেই কিন্তু পরবর্তীতে অন্যরা করতে সাহস পাবে না। এবং তীব্র গরমের সংকটে পোল্ট্রি খাত। প্রতিদিনই হিট স্ট্রোকে মারা যাচ্ছে মুরগি। ডিম ও মাংস উৎপাদন কমায় বাজারে প্রভাব পড়ার শঙ্কা। স্বাগত জানাচ্ছি এখন সকালে। পুরো আয়োজনের সঙ্গে আছি আমরা দুজন, আমি শরীফ রাউশন, আমি গালিব ইবনে রিয়াজ। মধ্যরাতে আগুনে পুড়ল রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটের পাশের 3টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে আগুনের সূত্রপাত কিভাবে কেউ জানাতে পারেনি। 2:45 থেকে প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের 5 ইউনিট। ততক্ষণে পুড়ে ছাই বেডিং ও পর্দার 3টি দোকান। আরও জানাচ্ছেন ফরহাদ বিন নূর। আগুনের লেলিহান শিখায় জ্বলছে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের কয়েকটি বেডিং ও পর্দার দোকান। পরিবারের উপার্জনের একমাত্র অবলম্বন দোকান পুড়ে গেছে। শেষ হয়ে গেছে কয়েক কোটি টাকার মালামালও। সর্বনাশা আগুনের সম্বল হারিয়ে যেন ভাষা হারিয়ে ফেলেছেন এই ব্যবসায়ী। আমাদের এটার গোডাউনেও মাল ছিল, প্লাস এটার গোডাউনে প্লাস দোকানে, 2 দোকানে প্রায় নর্মালি আপনার 2 কোটি টাকার মাল হবে, এরকম একটা অবস্থা। কোনো কিছু বের করতে পারে না। এরপরে আমাদের হলো 8 দিন পর্দা ভিতরে মোটামুটি এই পর্দাগুলো বের করতে পারছি, বাকি কোনো কিছু বের করতে পারি না। তারপর লাগলো হলো টিএসসি, আমাদের এটার দোতলায় টিএসসি, ওটাও মোটামুটি 1 কোটি টাকার উপরে হবে মাল। তার উপরে আবার আমাদের গোডাউন। রাত 1:30টার কাছাকাছি সময় আগুন লাগে। তবে কিভাবে আগুনের সূত্রপাত কেউ জানাতে পারেনি। উপর থেকে দেখছি আগুন লাগছে, আগুন লাগায় যে আমার বড় ভাই আছে, ছোট ভাই আছে, করে ডাক দিয়ে আমরা কোনো রকম মাল সামান ডিভাইড করছি, তারপরে আগুন লাগতেই আছে। ফায়ার সার্ভিস জানায় আগুনের সংবাদ পেয়েই রাত 1:50 হাজির হন তারা। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানান, দাহ্য পদার্থ হওয়ায় দ্রুতই ছড়িয়েছে আগুন। আগুন যেহেতু ফুললি ডেভেলপ হয়ে গেছে, তার কারণটা ছিল এখানে ফুম ছিল, যেগুলো আমরা সোফা ব্যবহার করি, পর্দা কাপড় ছিল, আর কিছু তুলা জাতীয় পদার্থ ছিল। আর যেহেতু বিল্ডিংটা ছিল সেমি পাকা, যার কারণে দ্রুত আগুনটা ছড়াইয়ে পড়ে। এবং সেমি পাকা থাকার কারণে পার্শ্ববর্তী যে দোতলায় বাচ্চাদের স্কুল ড্রেসের একটা দোকান ছিল, গুদামঘর ছিল, সেখানে আগুনটা ছড়ায় যায়। এবং আমরা দ্রুত চারিদিক থেকে অ্যাটাক করার কারণে আগুনটা আমরা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারি। এবং আশেপাশে বাড়িঘর এবং বিল্ডিং এবং দোকানপাট আর ক্ষতিগ্রস্ত হতে পারে নাই। উপস্থিত সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা সহযোগিতা করলেও উৎসুক জনতা আগুন নেভাতে বাধার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাৎক্ষণিকভাবে আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন নির্বাপনের শেষে আমরা তদন্ত করে দেখব আগুনের কারণ, ক্ষতি এবং উদ্ধারের রিপোর্টটা আপনাকে দিতে পারব। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। এদিকে পটুয়াখালীর কলাপাড়ার 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের পরিত্যক্ত মালামালের শেডে লাগা আগুন 4 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে। রোববার সন্ধ্যা 6:45 আগুন লাগে। পরে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। পরে 4 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আশরাফ উদ্দিন জানান, আগুনের তীব্রতা বেশি থাকায় নিয়ন্ত্রণ করতে বেশি বেগ পেতে হয়েছে। গাজীপুরের জয়দেবপুরে রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ 5 জন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। রাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক এ তথ্য নিশ্চিত করেন। জানান, 30 বছর বয়সী তাসলিমার শরীরের 95% পুড়ে গেছে। তিনি 5 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এছাড়াও দগ্ধদের 2 জনের শরীরের 90% পুড়ে গেছে। এই 3 জনের অবস্থায় আশঙ্কাজনক বলে জানান আবাসিক চিকিৎসক ডক্টর শাওন বিন রহমান।
বাকি দুজনের একজনের 32% ও অপরজনের 28% পড়েছে। দগ্ধ পারভিন, তাসলিমা ও সীমার বয়স 30-এর উপরে। এছাড়া 10 বছর বয়সী তানজিলা ও 1.5 বছরের আয়ানও দগ্ধ হয়েছে। স্বজনরা জানান, রোববার সন্ধ্যায় পারভিন রান্না করার সময় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। দগ্ধ অবস্থায় প্রথমে তাদের সদর হাসপাতালে নেওয়া হয়, সেখান থেকে আনা হয় ঢাকায়। তাসলিমা রোগীর নাম, 30 বছর বয়স, 95% পড়েছে। উনি আবার 5 মাসের প্রেগনেন্সি আছে। তো আমরা যেভাবে দেখলাম তাতে ওনাদের মেজর বার্ন এবং সবারই শ্বাসনালী পড়েছে। সবাই আশঙ্কাজনক অবস্থায় আছে। আমাদের প্রাথমিক চিকিৎসা শেষ, এখন ওনাদেরকে আমরা এসডিইউতে রেফার করব। রাজধানীর উত্তরায় একটি সংবাদ মাধ্যমের একজন নিজস্ব প্রতিনিবেদককে অপহরণের চেষ্টা হয়েছে। সময় অপহরণকারী দলের 2 সদস্যকেই আটক করেছে পুলিশ। রাতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ডিএমপির উত্তরা জোনের ডিসি মহিদুল ইসলাম। ভুক্তভোগীর অভিযোগ, সন্ধ্যায় এক নারী তাকে কল করে ধর্ষণের কথা বলে সহযোগিতা চায়। ওই নারী তাকে নর্থ টাওয়ারের কাছে আসার কথা বললেও পরে পার্শ্ববর্তী জায়গায় নিয়ে যায়। সেখানে আনুমানিক রাত 8টা থেকে 8:45-র মধ্যে এই ঘটনাটি ঘটে। মেয়েটি চলে যাওয়ার সাথে সাথে একটি হায়েস মাইক্রোবাসে করে আসা 7 থেকে 8 জন তাকে জোর করে গাড়িতে তোলে। পরে সেই গাড়ির গ্লাস ভেঙে বাইরে পড়ে যায়। তার চিৎকার চেঁচামেচিতেই পুলিশ এবং জনগণ গিয়ে তাকে উদ্ধার করতে সক্ষম হয়। এ সময় ফয়সাল, সোহেল এবং ড্রাইভার জামিরুল ইসলামকে আটক করতে সক্ষম হয় পুলিশ। মাইক্রোবাসটিও জব্দ করা হয়। পুলিশ জানায়, এই চক্রের সাথে জড়িতদের অনেক তথ্য তাদের হাতে এসেছে। স্বল্প সময়ের মধ্যেই বাকিদেরও গ্রেফতার করা হবে। আমরা অন্যান্য যারা এটার পেছনে আরও যারা অপরাধী আছে বা অপরাধ চক্রে, এই চক্রের সাথে যারা জড়িত, অনেকের সম্পর্কে আমরা জানতে পেরেছি। আমাদের টিম কাজ করছে, আমাদের এসি একটা টিম নিয়ে কাজ করছে, আমাদের আরও টিম রয়েছে, আমাদের অপারেশন চলমান রয়েছে। আমরা আশা করি এই চক্রের সাথে যারা জড়িত তাদেরকে আমরা খুব স্বল্প সময়ের মধ্যে আরও অনেককে গ্রেপ্তার করতে পারব। 24 জুলাই গণ অভ্যুত্থানে নোয়াখালীর শহীদ মাহমুদুল হাসান রিজভীর ছোট ভাই রিমনকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। রোববার দুপুরে জেলার মাইজদির বার্লিংটন মোড় এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, 10ম শ্রেণীর এই শিক্ষার্থী স্কুল থেকে বাড়ি ফেরার পথে বার্লিংটন মোড়ে তার উপর হামলা চালিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে প্রথমে নোয়াখালীর জেনারেল হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে অস্ত্রোপচারে শেষে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। পুলিশ জানায়, পূর্বশত্রুতার জেরে এই হামলা হতে পারে। আন্দোলনের মুখে অবশেষে আগামী 8 মে অনুষ্ঠিত হতে যাওয়া 46তম বিসিএস এর লিখিত পরীক্ষা বাতিল করেছে সরকার। রাতে আন্দোলনকারীদের অনশন ভাঙিয়ে এই ঘোষণা দেন বিএসসির চেয়ারম্যান এবং ক্রীড়া উপদেষ্টা। এই ঘোষণায় সাময়িকভাবে আন্দোলন থেকে সরে এলেও 8 দফা পূরণ না হলে ফের রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন চাকরি প্রত্যাশীরা। তহিদুল তারেকের প্রতিবেদনে বিস্তারিত। 46তম বিসিএস এর লিখিত পরীক্ষা স্থগিতের দাবিতে টানা 4 দিন ধরে অনশন করছেন চাকরি প্রত্যাশীরা। অবশেষে আগামী 8 মে অনুষ্ঠিত হতে যাওয়া লিখিত পরীক্ষা স্থগিতের ঘোষণায় তারা অনশন ভাঙেন। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ নিজেই তাদের অনশন ভাঙান। আন্দোলনরত শিক্ষার্থীরা আলোচনার মাধ্যমে বিসির একটা দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য কাজ করবেন। আমরা বিশ্বাস করি আগামী দিনে সর্বোচ্চ স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সাথে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নিশ্চিত করা যাবে। সেক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা এবং সমর্থন প্রত্যাশা করছি। এই ঘোষণায় উচ্ছ্বাসিত টানা আন্দোলনে ক্লান্ত চাকরি প্রত্যাশীরা। আমাদের জাস্ট একের কটা পূরণ হয়েছে, তাও হচ্ছে আংশিকভাবে, কিন্তু আমি আসলে বলতে চাই এটা পূরণ হয়েছে। তবে হুঁশিয়ারি দিয়েছেন 8 দফা পুরোপুরি মানা না হলে আবারও রাস্তায় নামবেন তারা। কিন্তু আমাদের অবস্থান কর্মসূচি 8 দফা শেষ না পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি চলে যাব, কারণ আমাদের 8 দফা। এর আগে গত 23 এপ্রিল থেকে সরকারি কর্ম কমিশন সংস্কারের 8 দফা দাবিতে অনশন করছিলেন বিক্ষুব্ধরা। প্রশ্ন ফাঁসে জড়িতদের বিচার, নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও হয়রানিমুক্ত করার দাবি রয়েছে 8 দফার মধ্যে।
আমাদের মেন যে দাবি সেটা হলো পিএসসির সংস্কার, জুলাই বিপ্লবের অঙ্গীকার পিএসসির সংস্কার। পিএসসির সংস্কারের 8 দফা দাবি নিয়ে এই চাকরি প্রত্যাশীরা গত 4 দিন ধরে অনশনরত অবস্থায় অবস্থান কর্মসূচি পালন করে আসছি। তবে 4 দিন পেরিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে কোনো জবাব না আসায় রোববার রাতে শাহবাগ অবরোধ করেন আন্দোলনকারীরা। পরে কর্তৃপক্ষের সাথে চাকরি প্রত্যাশীদের প্রতিনিধিদের আলোচনার পর অবরোধ তুলে নেন তারা। অবস্থান নেন রাজু ভাস্কর্যের সামনে। তবে কিছুক্ষণ পরই পরীক্ষা স্থগিতের ঘোষণায় আন্দোলনের ইতি টানেন চাকরি প্রত্যাশীরা। তৌহিদুল তারেক, এখন ঢাকা। ঢাকা সিটি ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের বারবার সংঘর্ষে আর্থিক ক্ষতির মুখে পড়ছে ব্যস্ততম নিউ মার্কেট সহ আশপাশের এলাকার ব্যবসায়ীরা। এ নিয়ে প্রতিদিনই আতঙ্কে দিন পার করতে হচ্ছে বলে জানান তারা। এদিকে ওই এলাকায় গুরুত্বপূর্ণ সব সরকারি বেসরকারি অনেক হাসপাতালেই চিকিৎসক দেখা দেশেও বিপাকে পড়েন রোগী এবং স্বজনরা। এই সমস্যা সমাধানে উস্কানিদাতাদের আইনের আওতায় আনতে দাবি শিক্ষার্থীদের। বিস্তারিত জানাচ্ছেন সানি মৃধা। বর্তমান সময়ে সংঘর্ষে জড়িয়ে পড়া যেন সহজ একটি কাজ। ঢাকা কলেজ, সিটি কলেজ আর আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের কর্মকাণ্ডই তার প্রমাণ দেয়। আমাদের কলেজের গেটে লাথি মারছে তারা। দিন, সপ্তাহ কিংবা মাস নিয়মিত বিরতি দিয়ে চলে সংঘর্ষ। এমন সংঘর্ষের দৃশ্য যেন মনে করিয়ে দেয় সত্যজিৎ রায়ের চলচ্চিত্র হীরক রাজার দেশের কথা। মন চাইলেই নেমে পড়া যায় মারামারি করতে। ঠুনকো ঘটনা, বিতর্ক কিংবা নিজেদের আধিপত্য বিস্তারে কলেজ ছেড়ে নেমে পড়েন রাজপথে। কেউ খুলে নেন প্রতিষ্ঠানের নাম ফলক, কেউ বা আবার বাহুর শক্তি দেখিয়ে অকারণে চালান ভাঙচুর। এতে ক্ষতির মুখে পড়েন পথচারী, পরিবহন সহ আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান। ক্ষয়ক্ষতি হলেও জবাবদিহিতার বালাই নেই শিক্ষার্থীদের। গত 8 মাসে 13 বার বড় ধরনের সংঘর্ষে জড়ায় এই 3 কলেজ। এতে সবচেয়ে বেশি ভুক্তভোগী হন সায়েন্স ল্যাব, নিউ মার্কেট সহ আশপাশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। হুটহাট সংঘর্ষের ঘটনায় প্রায় কয়েক হাজার ব্যবসায়ীকে থাকতে হয় আতঙ্কে। সেই সঙ্গে আর্থিক ক্ষতি তো আছেই। হুটহাট করে রাস্তাঘাটে হাঁটতে আসতে চলতে হুটহাট করে জ্যাম লাগাই দেয়। আগে তার স্টুডেন্ট দেখে অন্যরকম একটা দেখায় যে আমরা স্টুডেন্ট। 60-70 বার 80 বারও দেখছি মারামারি। এটা কোনো হিসাব নাই। 35 বছর ধরে দোকানদারি করি, বুঝেন না? অনেক ক্ষতিগ্রস্ত হয়। সেই কারণে আমরা দোকান অফ করে দাঁড়ায় থাকি অথবা বাসায় চলে যাই। যে মারামারিটা চলতেছে এভাবে হলে ভাই রাস্তায় ভিক্ষা করতে হবে, থালা হাতে নিয়ে বসে থাকতে হবে, এছাড়া আর কিছু করার থাকবে না আমাদের। 3 কলেজের সংঘর্ষে শুধু ব্যবসায়ীরাই নয়, ভোগান্তিতে পড়েন চলাচলকারী পথচারীরা। সড়ক বন্ধ থাকায় ঘন্টার পর ঘন্টা যানজটে নাকাল হয়ে যায় যাত্রীরা। লোকসান গুনতে হয় পরিবহন শ্রমিকদেরও। এছাড়া বিপাকে পড়েন আশপাশে থাকা হাসপাতালের রোগী ও তাদের স্বজনরা। ইনকাম বন্ধ হয়ে যায়, দেখা যায় একটা গাড়ির গ্যালস ভাঙ্গালায়, আবার পুরো সাইড গ্যালস ভাঙ্গালায়। যে সময় রাস্তা বন্ধ থাকে ওই সময় তেলের টাকা মহাজনের পকেট থেকে ভরে, আমরা বেতন পাই না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো যাতায়াত করতে পারিনি। পরে হাইটা বাসা যাওয়া লাগছে। বছরে 2-3 বারও গ্যাঞ্জাম হয় এবং সেই গ্যাঞ্জাম কয়েক ঘন্টা বিলম্ব, রাস্তা বন্ধ থাকে, মানুষজন যেতে পারে না। কেন বারবার এমন সংঘর্ষ? কেনই বা ক্লাস ছেড়ে নিয়ম করে রাস্তায় নেমে আসা? এমন প্রশ্নে শিক্ষার্থীরা বলছেন, সামাজিক মাধ্যমে উস্কানি কিংবা তুচ্ছ ঘটনা নিয়ে সূত্রপাত হয় সংঘর্ষের। এছাড়া কলেজের প্রশাসনিক দুর্বলতার কারণও অনেকটা দায়ী বলছেন তারা। ছাত্রদের মাঝে মাঝে গাফিলতি থাকে, প্লাস হচ্ছে প্রশাসনের দুর্বলতাও থাকে। এই সব মিলাই ঝিলে এর কোনো সুস্পষ্ট কোনো কারণ নাই, ঠিক আছে? তুচ্ছ একটা কারণ নিয়ে হয়তো অনেক বড় একটা গড়ায়। সোশ্যাল মিডিয়া হচ্ছে এক কলেজ আরেক কলেজকে নিয়ে বিদ্রুপ মন্তব্য, ট্রোল, এটাই হচ্ছে মূলত এই গ্যাঞ্জাম বা এই সমস্যাগুলোর উৎপত্তি। শনাক্ত করে 2-1 জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিলেই কিন্তু পরবর্তীতে অন্যরা করতে সাহস পাবে না। তবে নিজেদের দায় এড়িয়ে সমাধানের বিষয়ে আশ্বাস দেয় ঢাকা কলেজ কর্তৃপক্ষ। একই সাথে দোষীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে কাজ করছেন বলেও জানান তারা। তবে এ নিয়ে কথা বলতে চাননি সিটি কলেজ প্রশাসন। বলছেন যে না, আর কোনো ছাড় দেওয়া যাবে না। সিসি ক্যামেরা দেখে যাকে পাওয়া যাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এবং ঢাকা কলেজ যদি কোনো ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয় টিসি দেয়, তাহলে সিটি কলেজে ভর্তি করবে না। আইডিয়াল বা কোথাও এই 3 কলেজ আশেপাশে বা প্রয়োজন নূর মোহাম্মদ, রাইফেলস, রৌফ, এই কলেজগুলোতে তাদেরকে কোথাও ভর্তি করা হবে না। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটাকে সংঘর্ষের হটস্পট বললেও খুব একটা ভুল হবে না, কারণ আমার ডান পাশে ঢাকা কলেজ আর
বাঁ পাশে রয়েছে সিটি কলেজ। তুচ্ছ কিছু ঘটনায় নিয়ম করে এই দুই কলেজের প্রতিনিয়ত সংঘর্ষে জড়ানো নতুন কিছু নয়। এর ফলে ভোগান্তিতে পড়েন আশপাশের এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীরা। তারা চান এর স্থায়ী সুরাহা। আইনশৃঙ্খলা বাহিনী ও কলেজ প্রশাসন সমস্যা সমাধানের জন্য এরই মধ্যে নানা পদক্ষেপের কথা বললেও তা কতটা কার্যকর হবে সে প্রশ্নের উত্তরের অপেক্ষায় সবাই। সানিম মৃধা, এখন, ঢাকা। শিক্ষার্থীদের অধিকার আদায়ে এক টেবিলে বসার নজির স্থাপন করল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র সংগঠন। ৩৫ বছর ধরে না হওয়া ছাত্র সংসদ নির্বাচন আগামী জুনের মধ্যে করা সহ নানা দাবিতে একমত হয়েছেন ছাত্র নেতারা। হল দখল, আধিপত্য বিস্তার কিংবা অন্তর্কন্দল জড়িয়ে শিরোনাম হওয়া ছাত্র সংগঠনগুলোর ব্যতিক্রমী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ছাত্র শিক্ষকরাও। ছাত্র অধিকারের প্রশ্নে দল মত ভুলে একাট্টা থাকবে সবাই। চট্টগ্রাম থেকে শোয়েব রহমানের প্রতিবেদন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবন। কারো কাছে এই ভবনটির পরিচিতি কেবল ক্যান্টিন হিসেবে, কারো কাছে টেবিল টেনিস খেলার স্থান, আবার কেউ কেউ এটিকে ডাকেন কমিউনিটি সেন্টার হিসেবেও, কারণ প্রায়ই এখানে বিয়ের অনুষ্ঠানেরও আয়োজন হয়। অথচ এ ভবন হওয়ার কথা শিক্ষার্থীদের অধিকার আদায়ের কেন্দ্রস্থল। ৯০ সালের পর ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় এটি এখন পরিত্যক্ত ভবন। এ ভবনের সবশেষ নির্বাচিত ভিপি নাজিম উদ্দিনও এখন আর বেঁচে নেই। শিক্ষার্থীদের হয়ে কথা বলার কেউ থাকুক, আমরা এটা প্রত্যাশা করি। সেই জায়গা থেকে আমরা চাই দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন চালু হোক। গেল ৩৫ বছর ধরে চাকসুর নির্বাচনের দাবিতে নানা আন্দোলন হলেও এবারের চিত্র ভিন্ন ও ব্যতিক্রম। অভ্যুত্থানের পর ক্যাম্পাসে ক্রিয়াশীল সমস্ত সংগঠনই নির্বাচনের দাবিতে একাট্টা। সাধারণত ক্যাম্পাসে আধিপত্য বিস্তার, হল দখল সহ বিভিন্ন কারণে ছাত্র সংগঠনগুলোর কোন্দল যেন চিরচেনা দৃশ্য। এখন বিশ্ববিদ্যালয়ের ডান, বাম, মধ্যপন্থী সব সংগঠনের নেতারা বসেছেন এক টেবিলে। পারস্পরিক চিন্তা, মত আর আদর্শের পার্থক্য ভুলে দাবি তুলছেন চাকসু নির্বাচনের। অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাতে চাই যে আপনারা ছাত্র সমাজের যে দাবি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা আহ্বান জানাতে চাই যে আপনারা শীঘ্রই চাকসু নির্বাচনের রোডম্যাপ দিন। আগের যে গঠনতন্ত্রটা ছিল সেটা বর্তমান সময়ের সাথে কোনোভাবে রেলিভেন্ট না অনেকগুলো বিষয়। তো আমরাও আমাদের সংগঠনের পক্ষ থেকে খুব শীঘ্রই একটা গঠনতন্ত্র সংস্কারের প্রস্তাবনা রাখব। শিক্ষার্থীরা মনে করছেন চাকসু নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ বিরাজমান, প্রয়োজন প্রশাসনের সদিচ্ছা। জুন জুলাই টার্গেট করেই দাবি আদায়ের ধারাবাহিক কার্যক্রম চালিয়ে যেতে চান তারা। প্রশাসন আসলে ছাত্র সংসদ না থাকলে ওরা যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারতেছে বিধায় ওরা জাস্ট এটা একটা অজুহাত দেখাচ্ছে। সংস্কার বাস্তবায়ন নিয়ে আমাদের সবারই একটা মতামত থাকবে, আমরা যেন এগুলো প্রকাশ করতে পারি এবং আমরা জুন জুলাইয়ের মধ্যে মূলত চাকসুরা চাচ্ছি। এদিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের লক্ষ্যে গেল ডিসেম্বরে 7 সদস্যের নীতিমালা কমিটি গঠন করা হয়েছে। নীতিমালা তৈরির কাজ প্রায় চূড়ান্ত। পরিবেশ নিয়েও সন্তোষ প্রশাসন। আসন্ন সমাবর্তন শেষেই নির্বাচনের কার্যক্রম শুরুর কথা জানালেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পুনর্লিখন করে একটা নীতিমালা তৈরি করছি। সেই নীতিমালার ড্রাফট একেবারে চূড়ান্ত পর্যায়ে আছে। আমাদের কনভোকেশনের পরপরই প্রত্যেকটি ক্রিয়াশীল সংগঠনের সাথে আমরা বসবো। ক্যাম্পাসে যারা যে শিক্ষার্থীদের অনেকগুলো তারা শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করে অনেকগুলো সংগঠন আছে, আমাদের এনলিস্টেড সংগঠন আছে, এবং তাদেরকে আমরা আহ্বান জানাবো। 1970 সালে প্রথম চাকসু নির্বাচন হয়। এরপর দীর্ঘ 58 বছরে মাত্র 6 বার। সবশেষ 1990 সালে যিনি ভিপি নির্বাচিত হয়েছিলেন তিনিও মারা গেছেন। অথচ এরপরও চাকসু পায়নি নতুন নেতৃত্ব। এ অবস্থায় এবার শিক্ষার্থীরা যে সমন্বিত উদ্যোগ নিয়েছেন তার হাত ধরেই চাকসু ফিরে পাবে তার মৌলিক বৈশিষ্ট্য, ফিরে পাবে প্রাণ, এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। যশোর বোর্ডে এসএসসি পরীক্ষার ইংরেজি প্রথম এবং দ্বিতীয় প্রশ্নের ভুলে ফলাফল নিয়ে উদ্বিগ্ন শিক্ষক এবং অভিভাবকরা। তাদের অভিযোগ, নৈমিত্তিক প্রশ্নে কোনটির উত্তর নেই, আবার কোনটির উত্তর ছিল একাধিক। পরীক্ষা নিয়ন্ত্রক বলছে ভুল প্রশ্নের জন্য শিক্ষার্থীদের দেয়া হবে পূর্ণ নম্বর। রিপন হোসেনের তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। গেল 10 এপ্রিল সারা দেশে শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। এর মধ্যে 15 এপ্রিল যশোর বোর্ডের ইংরেজি প্রথম পত্রের নৈমিত্তিক প্রশ্নে 1-এর এতে 4টি উত্তরই ছিল সঠিক। এফ নম্বরে একই প্রশ্নে দেয়া হয় 2টি উত্তর।
আর 6 নম্বর টেবিলে সঠিক উত্তর ডিফেন্ডের জায়গায় উল্লেখ ছিল ডিফেন্স। প্রথম পত্রের মতো 17 এপ্রিল অনুষ্ঠিত হওয়া ইংরেজি দ্বিতীয় পত্রেও ছিল নানা ভুল প্রশ্ন। এতে পরীক্ষার হলে বিভ্রান্ত হয়ে পড়েন শিক্ষার্থীরা। ভুলে ভরা প্রশ্নে পরীক্ষা নেয় ফলাফল নিয়েও চিন্তিত তারা। ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র উভয় প্রশ্নেই ভুল রয়েছে। এছাড়াও গণিতের যে নৈর্ব্যক্তিক প্রশ্ন সেগুলোতেও অনেকগুলো ভুল আমরা খুঁজে পেয়েছি। প্রশ্ন যখন সলভ করতে গেছি তখন অনেকটা আপনার বিভ্রান্তকর পরিস্থিতিতে পড়তে হয়েছে, যার কারণে সময়টা আপনার অনেক বেশি প্রয়োগ করতে হয়েছে এবং সময় স্বল্পতার জন্য অনেক পারা জিনিসও তখন রেখে আসতে হয়েছে। পরীক্ষার হলে ওরা অনেক টেনশনে অ্যান্সার করতে যেয়ে ওদের ভুল হচ্ছিল এবং অনেকে কান্নাকাটি লাগাই দিছিল। সিলেবাসের বাইরের ও ভুল প্রশ্নের কথা জানান অভিভাবক ও শিক্ষকরাও। আর দক্ষ শিক্ষক দিয়ে প্রশ্ন প্রণয়নের আহ্বান জানান শিক্ষাবিদরা। ভুল থাকলে ছাত্রছাত্রীদের পরবর্তী পরীক্ষাগুলোর জন্য যে প্রেশার পড়ে, প্রেশারের কারণে পরীক্ষা খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি আশা করি যে যশোর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্তৃপক্ষ এগুলোর দিকে একটু নজর দিয়ে এর একটা সুরাহা করবে। শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন থাকবে যে যাদের দ্বারা এই ভুল হয়েছে তাদেরকে ওই কাজ থেকে বিরত রাখা এবং যারা যোগ্য নির্ভুলভাবে কাজ করে তাদেরকে এই কাজে নিয়োগ দান করা। এদিকে অভিযোগের বিষয়ে প্রশ্ন প্রণয়নকারী শিক্ষকদের সঙ্গে যোগাযোগের কথা জানান বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক। পাশাপাশি ভুল প্রশ্নের জন্য শিক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার আশ্বাসও দেন তিনি। হেড এক্সামিনারদের কাছে আমি অবহিত অবশ্যই করব, ওনারা পর্যবেক্ষণ করবেন। যদি কোনো জায়গায় অসঙ্গতি থাকে, কোনো বিষয়ে যদি ছাত্রছাত্রীরা বঞ্চিত হয় বা আমরা যদি দেখি যে না এটা সত্যি সত্যিই ভুল, অবশ্যই ছাত্রছাত্রীদের বিষয়টা আমরা সহানুভূতির সাথে দেখব। যশোর বোর্ড থেকে এবার এসএসসিতে 1,41,064 জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে অংশ নেয় 1,33,462 জন। এখন যশোর। কাতার সফর ও ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে যোগদান শেষে ইতালির রোম থেকে ঢাকায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস। বাংলাদেশ সময় রাত 3টায় ঢাকায় পৌঁছান বলে জানিয়েছেন তার প্রেস উইং। গেল 25 এপ্রিল কাতার থেকে ভ্যাটিকান সিটিতে পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে যান প্রধান উপদেষ্টা। শনিবার সেন্ট পিটার্স স্কোয়ারে শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে বিশ্ব নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন। এছাড়াও গতকাল অধ্যাপক ইউনুসের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন ক্যাথলিক চার্চের জ্যেষ্ঠ নেতা কার্ডিনাল সিলভানো মারিয়া তোমাসি ও কার্ডিনাল জ্যাকব কুভাকাদ। এর আগে আর্তনা সম্মেলনে যোগ দিতে গেল 21 এপ্রিল কাতার যান অধ্যাপক ইউনুস। নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন সকাল। তীব্র তাপপ্রবাহ এবং লোডশেডিংয়ের চরম সংকটে পড়েছে উত্তরের জেলা নাটোরের পোলট্রি খাত। অতিরিক্ত গরমে হিট স্ট্রোকে প্রতিদিন মারা যাচ্ছে হাজার হাজার মুরগি। এতে কমছে ডিম ও মাংসের উৎপাদন, আর লোকসানের মুখে খামার বন্ধের উদ্যোগ নিচ্ছেন খামারিরা। মাহবুব হোসেনের প্রতিবেদন, ছবি তুলেছেন জাহিদুল ইসলাম সুমন। নাটোরের সিংড়া উপজেলার পাঙ্গাশিয়া গ্রামের তরুণ খামারি মাসুদ রানা সোনালী, লেয়ার ও ব্রয়লারের 3টি খামারে মোট 12,000 মুরগি রয়েছে তার। ইতোমধ্যে মুরগিগুলো বিক্রির উপযুক্ত হয়েছে, কিন্তু গত কয়েকদিনের টানা তাপপ্রবাহ ও লোডশেডিংয়ে তার খামারে অন্তত 15 থেকে 1800 মুরগি হিটস্ট্রোকে মারা গেছে। এতে তার লোকসান হয়েছে অন্তত 3.5 লাখ টাকা। প্রতিটি মুরগিতে খরচ হয়েছে 210 টাকা। বাকি মুরগি বিক্রির জন্য ক্রেতা খুঁজলেও 158 টাকা কেজি দর বলায় পথে বসার উপক্রম হয়েছে তার। এখন খামার বন্ধ করে দেওয়ার চিন্তা করছেন তিনি। তীব্র লোডশেডিং, তীব্র তাপদাহ চলতেছে, প্রচুর পরিমাণে মর্টালিটি, হিট স্ট্রোক, প্রচুর পরিমাণে এগুলো
সমস্যা চলমান রয়েছে। তাই এমনভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের খামার বন্ধ করে দিতে বাধ্য হব। মাসুদ রানার মতো জেলার হাজারখানেক পোল্ট্রি খামারির একই দশা। এই যেমন নাটোর সদর উপজেলার দিয়ারভিটা এলাকার খামারি সোহাগ হোসেন দীর্ঘ 10 বছর ধরে নানা জাতের মুরগি লালন পালন করে আসছেন, কিন্তু এবারের গরমে একদিনেই মারা গেছে তার 2 শতাধিক মুরগি। লোকসানের হাত থেকে বাঁচতে তড়িঘড়ি করে 2500 মুরগি বিক্রি করে দিয়েছেন তিনি। বর্তমানে তার খামারে কোনো মুরগি নেই। আবার অনেক খামারি গরমের হাত থেকে মুরগিকে বাঁচাতে ফ্যান লাগিয়ে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু 12 ঘন্টার মধ্যে 8 ঘন্টা বিদ্যুৎ পাওয়ায় মুরগি বাঁচাতে হিমশিম খেতে হচ্ছে। লোকসানের মুখে খামার বন্ধের উদ্যোগ নিচ্ছেন অনেকেই। খামারির লসটা শুধু খামারিকেই বহন করতে হয়, এটা কোনো মহাজন বহন করে না, কোনো কোম্পানি বহন করে না। দেখা যাচ্ছে একটা খামারি নিজের ক্যাশ ক্যাপিটাল দিয়ে শুরু করে, তারপরে সে এনজিওতে লোন নেয়, সেখানে তো পার্সেন্টেজটা অনেক বেশি। তারপরে দেওয়ার পরে সে যখন আর কুলায় না করতে পারে তখন সে সর্বশান্ত হয়ে তাকে বন্ধ করা ছাড়া আর কোনো উপায় থাকে না। গরমে মুরগি চরম স্টক করছে, আবার মেলা ধরনের ঠান্ডাজনিত রোগ আসছে, গরমে ঘাম টাম বসে যায়, মুরগি রেডি হয়ে যায়, তারপরে হয়তো বিক্রি করব 1 সপ্তাহ আগে মুরগি সব মারা যায় গরমের কারণে। জেলা প্রাণী সম্পদ বিভাগ বলছে ব্রয়লার, লেয়ার এবং সোনালী মুরগি লালন পালনের জন্য স্বাভাবিক সহনীয় তাপমাত্রা 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এখন দিনের তাপমাত্রা থাকছে 38 থেকে 42 ডিগ্রি পর্যন্ত। এই অবস্থায় পর্যাপ্ত ফ্যান ব্যবহার করেও হিটস্ট্রোকের হাত থেকে মুরগিকে বাঁচানো কঠিন হচ্ছে খামারিদের। তবে তাপ প্রবাহের সময় পোল্ট্রি খামারের ঘর শীতল রাখার পাশাপাশি পানি দিয়ে শেড ভিজিয়ে রাখার পরামর্শ দিচ্ছেন প্রাণী সম্পদ বিভাগ। সে সাথে খামারে মুরগির ঘনত্ব কমিয়ে দেওয়া এবং মুরগির শরীর ঠান্ডা রাখে এমন ওষুধ খাওয়ানোর জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। ঘর কিভাবে ঠান্ডা রাখা যায় বা কি খাওয়ালে, কোন ধরনের ওষুধ খাওয়ালে মুরগিগুলো মোটামুটি ভালো থাকবে, এ ধরনের পরামর্শ সর্বদা আমরা দিচ্ছি। টানা তাপপ্রবাহ এবং লোডশেডিংয়ের কারণে ব্যাপক সংকটের মুখে পড়েছে দেশের পোলট্রি খাত। সে সাথে কমছে ডিম এবং মাংসের উৎপাদন। এতে করে আগামী দিনে বাজারে এর বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তবে এই সংকট সমাধানে প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি সরকারি সহযোগিতা চান খামারিরা। মাহবুব হোসেন, এখন, নাটোর। সিলেটের সপ্তাহের ব্যবধানে চড়া সবজির বাজার। কেজিতে 5 থেকে 10 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। এ বিষয়ে বিস্তারিত জানাতে নগরীর সোফানীঘাট থেকে কাঁচাবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ। শুভ, বাজারে সবজির সরবরাহ কেমন দেখছেন, আর দাম বাড়ার কারণে ব্যবসায়ীরা কি বলছেন? রওশন, প্রথমেই আপনাকে বৃষ্টি স্নাত শুভ সকাল জানাচ্ছি। এবং সিলেটে অঝোর ধারায় বৃষ্টি পড়ছে এবং এই বৈরী আবহাওয়ার কারণে সিলেটে কিন্তু প্রতিনিয়ত দাম বাড়ছে। আমরা কয়েক সপ্তাহ যাবৎ দেখেছিলাম যে দাম বেড়েই চলছে এবং আজকেও সেই একই চিত্র বলতেই হয়। এবং শুরুতেই জানিয়ে রাখি, এতে কিন্তু মানুষের মধ্যে কিন্তু অনেকটাই আশঙ্কা রয়েছে এবং বিশেষ করে ক্রেতা যারা রয়েছেন তারা বলছেন যে এভাবে যদি দাম বেড়ে যায় তারা কিন্তু আসলে বিপাকে পড়বেন। তো আমি শুরুতে আপনাকে জানাতে চাই আজকের বাজার দর সম্পর্কে। আজকে ঝিঙে বিক্রি হচ্ছে খুচরা বাজারে 80 থেকে 85 টাকা। এর পাশাপাশি যদি আমি করলার কথা বলি, সেটি বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা এবং লাউ, মিষ্টি লাউ বিক্রি হচ্ছে প্রতি পিস 70 থেকে 80 টাকা। পেঁপে বিক্রি হচ্ছে প্রতি কেজি 70 থেকে 80 টাকা। বেগুন বিক্রি হচ্ছে 80 টাকা এবং সবচেয়ে যে জিনিসগুলোর দাম আজকে আমরা এখানে বেশি পাচ্ছি সেটি হচ্ছে ধনেপাতা। যে ধনেপাতা গত সপ্তাহে আমরা দেখেছিলাম 60 থেকে 70 টাকা কেজি, সেই ধনেপাতা কিন্তু আজকে আমরা এই বাজারে এসে দেখলাম 200 টাকা কেজি, অর্থাৎ 120 থেকে 140 টাকা কেজিতে কিন্তু ধনেপাতার দাম বেড়ে গেছে। এর পাশাপাশি যদি পুঁই শাকের কথা বলতে হয়, সেই পুঁই শাকের দামও কিন্তু বেড়ে গেছে। পুঁই শাক কিন্তু প্রতি আটা 50 টাকা আটাতে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যদি আমি শাকের কথা বলি, লাল শাকের দামও কিন্তু বেড়েছে। প্রত্যেকটি সবজি এবং শাকের দাম কিন্তু বেড়ে গেছে এবং এ কারণে কিন্তু যারা ক্রেতারা রয়েছেন তারা বিপাকে পড়ছেন এবং আগামীতে যদি কোনো কারণে বন্যা হয়, বন্যার আশঙ্কা রয়েছে, তখন কিন্তু আরও বেশি দাম বেড়ে যাবে। তো এই ছিল আমার কাছে সিলেটের কাঁচা বাজার থেকে সর্বশেষ পরিস্থিতি।
সিলেটের সবজির বাজার পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সন্দীপন শুভ। শ্রমিকদের উপর সিএনজি চালিত অটোরিকশার চালকদের হামলার প্রতিবাদে ভোলায় বন্ধ রয়েছে অভ্যন্তরীণ সব রুটের বাস চলাচল। রোববার সন্ধ্যার দিকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দেয় জেলা বাস শ্রমিক ইউনিয়ন। বিভিন্ন রুটের বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগ বেড়েছে যাত্রীদের। সকাল থেকে বিভিন্ন গন্তব্যে যেতে বাস স্ট্যান্ডে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায় তাদের। এর আগে রোববার বিকেলে চরফ্যাশন বাজারে যাত্রী ডাকাকে কেন্দ্র করে অটোরিকশা চালকরা একটি বাসের চালক ও শ্রমিকদের মারধর করে। এতে বাস চালক সজীব ও শ্রমিক তানজিল গুরুতর আহত হন। এই ঘটনার প্রতিবাদে সন্ধ্যা ৬টা থেকে অভ্যন্তরীণ ৫টি রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট ঘোষণা করেছে ভোলা বাস শ্রমিক ইউনিয়ন। সময় হলো আরও একটা বিরতির, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন সকাল। ভোলা সদর হাসপাতালে প্রায় ১ মাস ধরে দেখা দিয়েছে জলাতঙ্কের ভ্যাকসিন সংকট। বিপাকে পড়েছেন কুকুর বিড়ালের কামড়ানো রোগীরা। বিনামূল্যের জলাতঙ্কের ভ্যাকসিন না থাকায় অনেকটা বাধ্য হয়েই বাইরের ফার্মেসি থেকে বেশি দামে কিনে টিকা নিচ্ছেন রোগীরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানান স্বাস্থ্য মন্ত্রণালয়কে হাসপাতালের প্রয়োজন অনুযায়ী চাহিদাপত্র দেওয়া হয়েছে। আশা করা যায় দ্রুত সমস্যার সমাধান হবে। আরও জানাচ্ছেন ভোলা সদর উপজেলার আলীনগর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আশিক। বৃদ্ধ মাকে সাথে নিয়ে জলাতঙ্কের ভ্যাকসিন নিতে এসেছেন ভোলা সদর হাসপাতালে। তবে হাসপাতালে ভ্যাকসিন সংকট থাকায় পড়েছেন বিড়ম্বনায়। এমনকি বাইরে থেকে ভ্যাকসিন কিনলে সেটাও প্রয়োজনের তুলনায় থাকে বেশি পরিমাণে, যা একার পক্ষে সম্পূর্ণ ব্যবহার করা সম্ভব নয়। এছাড়া দামও অনেক বেশি। ডাক্তার লিখে দিয়েছে, আমি এখানে আসছি। এখন আসার পর বলতেছে যে আপনার ভ্যাকসিন কিনা লাগবে। এখন আমরা 3 জন হয়েছে, আরেকজন খোঁজ করতেছে, আরেকজন হলে আমরা 4 জন মিলে একটা ভ্যাকসিন কিনা লাগবে বাইরে থেকে। বর্তমানে ভোলায় পোষা প্রাণী ও কুকুরে আক্রমণে বেড়েছে আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই বিভিন্ন উপজেলা থেকে ভোলা সদর হাসপাতালে আক্রান্ত রোগীরা আসেন সেবা নিতে। কিন্তু গত 1 মাসে জেলার সরকারি হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিনের সংকট দেখা দিয়েছে। ফলে রোগীরা বাধ্য হয়ে বাইরের ফার্মেসি থেকে 530 থেকে 560 টাকায় কিনছেন ভ্যাকসিন। এতে বিপাকে পড়েছেন অসহায় রোগীরা। সরকারি হাসপাতালে আমরা আসি সরকারি ওষুধ দেওয়ার জন্য, ব্যবহার করার জন্য, কিন্তু আইসা পাই না, সব ফাঁকা, কিছু নাই। এখন আমরা এই যে মনে করি বাইরে থেকে কিনে নিয়ে তারপরে দিছি। আমরা সদর হাসপাতালে আসছি মানে ফ্রিতে, যাতে আমরা ফ্রিতে ভ্যাকসিন দিতে পারি, কিন্তু এখানে আসে থেকে আমাদের নিজেই কিনে দেওয়া লাগতেছে। প্রায় সময় ভ্যাকসিন থাকে না, সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে অনেক সময় ভ্যাকসিন কিনে আনতে হয়। ভ্যাকসিন আমরা ফ্রি পাবো, কিন্তু দুঃখের বিষয় এখানে আসার পরে আমরা 4 জন মিলে 520 টাকা বা 30 টাকা দিয়ে একটা ভ্যাকসিন আইন না, তারপরে 4 জনে দিতে হয়। স্বাস্থ্য অধিদপ্তরে ভোলার সরকারি হাসপাতালের ভ্যাকসিন সংকটের কথা উল্লেখ করে চাহিদাপত্র দেয়া হয়েছে। দ্রুতই ভ্যাকসিন সংকটের সমাধান হবে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা 255-56 জনকেও টিকা দিয়ে থাকি, সর্বোচ্চ দিয়েছি এর আগে। তো আমাদের এখানে টিকা নাই গত 1 মাস যাবৎ। এই টিকা না থাকার কারণে আমাদের নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে, নানাবিধ প্রশ্ন সম্মুখীন হচ্ছে দিন দিন। জলাতঙ্কের ব্যাপারটা এরকম যে আসলে দ্বীপ জেলা হওয়াতে কুকুরে বিড়ালে কামড় দিলে রুগীগুলো সব এখানে আসতেছে, যার জন্য আমাদের এখানে রুগীর চাপটা সবসময় বেশি। 5 তারিখে আমাদের চাহিদা পাঠিয়েছি, তার আগেও পাঠিয়েছিলাম। তো কেবলই বন্ধের শেষ হলো, তো পাঠিয়েছি, হয়তো 2-1 সপ্তাহের মধ্যে চলে আসবে কিছু, কিন্তু যা আসে তাও তো আসলে আমাদের জন্য অপ্রতুল, অনেক কম। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য মতে প্রতি মাসে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন 2500-এর মতো জলাতঙ্ক রোগী। তবে যে পরিমাণ ভ্যাকসিন পাওয়া যায় তা দিয়ে মাত্র 1000 রোগীকে সেবা দেওয়া সম্ভব। ইমতিয়াজুর রহমান, এখন ভোলা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েল এবং হামাসের মধ্যে নতুন যুদ্ধবিরতি নিশ্চিতের লক্ষ্যে আলোচনা কিছু অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন অন্যতম মধ্যস্থতাকারী দেশ কাতার। তবে যুদ্ধ শেষ করার জন্য চুক্তি এখনও অধরা। রাজধানীর দোহায় তুর্কির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠকে এই কথা নিশ্চিত করেন কাতারের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে তুর্কির পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক দিনগুলোতে হামাস দেখিয়েছে যে তারা এমন একটি চুক্তির জন্য আরও খোলামেলা আলোচনায় আগ্রহী, যা গাজায় যুদ্ধবিরতির বাইরে ইসরায়েলের সাথে সংকটের স্থায়ী সমাধানে কাজ করবে। আদতে কোনো কিছুর তোয়াক্কা না করেই গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। রোববার হামলা চালিয়ে আরও
অন্তত 50 ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। সীমান্ত দিয়ে ঢুকতে দিচ্ছে না খাদ্যপণ্য সহ কোনো ধরনের সামগ্রী। এদিকে লেবাননের বৈরুতেও বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ও ফিলিস্তিনিদের পক্ষে সংহতি জানিয়ে পাকিস্তানের লাহোরে বিশাল সমাবেশ করেছে রাজনৈতিক দল। এ সময় লাহোরের ইকবাল পার্কে অবস্থিত মিনারি পাকিস্তান স্মৃতিস্তম্ভ এলাকায় হাজার হাজার মানুষ জড়ো হন। গাজাবাসীর প্রতি এই সংহতি সমাবেশ চলে রোববার রাত পর্যন্ত। বিপুল সংখ্যক মানুষ ফিলিস্তিনি পতাকা হাতে ইসরায়েল বিরোধী স্লোগান দেন। এছাড়া ফিলিস্তিন, কাশ্মীর ও পাকিস্তানে ইসলামী অধিকার নিশ্চিতে সমাবেশ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন জমিয়ত উলামায়ে ইসলাম এর প্রধান মাওলানা ফজলুর রহমান। ইসরায়েলি পণ্যের বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ এবং বয়কট প্রচারণা চালিয়ে যাওয়ার জন্য মুসলিম ঐক্য পরিষদ নামে একটি নতুন জোট গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। সময় হলো আরও একটা বিরতির। ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন সকাল। সিন্ধু নদের পানি বন্টন আটকালে ভারত পাকিস্তান উত্তেজনা আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছাতে পারে। তবে পরিস্থিতি যুদ্ধ পর্যন্ত গড়াতে দিলে তা হবে চরম নির্বুদ্ধিতা বলছেন বিশ্লেষকরা। কাশ্মীর উপত্যকা নিয়ে দ্বন্দ্বের জেরে দুই দেশের সীমান্তে দেখা মিলছে পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার করুণ চিত্র। উল্টোদিকে সন্ত্রাসী হামলার শিকার ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে ফের মুখর হচ্ছে পর্যটকদের পদচারণায়। আরও জানাচ্ছেন নুজহাত কামাল। মায়ের ভারতীয় নাগরিকত্ব, বাবার পাকিস্তানি। ভারতে অবস্থানরত সকল পাকিস্তানের ভিসা বাতিল করে দেশে ফেরার সময় বেঁধে দিয়েছে নয়াদিল্লি। আর তাই বাবার সাথে এই কিশোরকে পাকিস্তানে ফিরতে হচ্ছে। মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে রোববার পাঞ্জাব সীমান্তে কান্নায় ভেঙে পড়ে পক্ষাঘাতগ্রস্ত সন্তান। उनको सजा दे, उनको मना नहीं है। हमारा क्या कसूर है? हमें भी तो भेजे ना हमारी माँ के साथ। हम तो अपनी माँ को भी लेके आ रहे हैं, अपनी माँ को भी भेज दें, हमारी माँ को भी भेज दें हमारे साथ। तो ये कह रहे हम थोड़ी ना छोड़ के जा रहे हैं उनको। ভারতের জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় দেশটি তাৎক্ষণিকভাবে দায়ী করে পাকিস্তানকে। সপ্তাহ পেরোতে চললেও পাকিস্তানের বিরুদ্ধে অবশ্য কোনো প্রমাণ সামনে আনতে পারেনি ভারত। কিন্তু এ নিয়ে তুমুল উত্তেজনার মধ্যে পাকিস্তানিদের জন্য সব ধরনের ভিসা স্থগিত এবং আগেই ইস্যুকৃত ভিসা বাতিল করে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। 29 এপ্রিলের মধ্যে ভারত ত্যাগের তোড়জোড়ে ব্যস্ত পাঞ্জাবের আত্তারি ওয়াগাহ সীমান্ত এলাকা। প্রতিবেশী দুই দেশের দ্বন্দ্বে বিচ্ছিন্ন হয়ে পড়ছে অগুন্তি পরিবার। কবে আবার দেখা হবে নেই সে নিশ্চয়তাও। तो अभी बताएं, हम अपनी वाइफ को छोड़ गए, मेरा बच्चा पैरालाइज है, छोटे छोटे बच्चे हैं, रो रहे हैं, सारी रात रोते रहे, हमारा दिल फट रहा है। पहली दफ़ा ज़िंदगी में ऐसा हुआ है। हमारा क्या कसूर है? मेरा सिर्फ गुजारिश है मोदी साहब से भी और शहबाज शरीफ साहब से भी कि इस बारे में सोचें और जो ऐसी फैमिलियां फंसी हुई हैं उनके लिए कोई रास्ता निकालें ताकि वो अपने अपने घर जाएं। অন্যদিকে হামলার ঠিক 5 দিনের মাথায় আবারও পর্যটকদের পা পড়তে শুরু করেছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে। দিনে 5 থেকে 7 হাজার পর্যটকের পদচারণায় মুখর পেহেলগাম একদিন প্রায় জনশূন্য থাকলেও রোববার থেকে সেখানে পৌঁছাতে শুরু করেন দেশি বিদেশি পর্যটকরা। There's no safe place in the world anymore, but that kind of situation doesn't prevent me to travel to meet the people. अभी यहाँ पहलगाम में आए हुए हैं और हमको ये भी बहुत दुख है कि हमारे जो टूरिस्ट थे भाई उनकी डेथ हो गई। उनका बहुत दुख है हमको, पर फिर भी यहाँ पे मार्केट वगैरह सब चालू है पहलगाम में। ऐसी कोई घबराने वाली बात नहीं है। ভারতের একমাত্র মুসলিম অধ্যুষিত অঞ্চল কাশ্মীর উপত্যকায় অর্থনীতির মেরুদণ্ড পর্যটন। হিমালয়ের কোল ঘেঁষা অঞ্চলটিতে গেল বছর ভ্রমণ করেন 30 লাখের বেশি পর্যটক। পেহেলগামে 22 এপ্রিলের সন্ত্রাসী হামলায় নিহত 26 জনের সবাই পর্যটক।
এই হামলায় দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর চিরবৈরী দুই প্রতিবেশীর সম্পর্কে নতুন করে পারদ চড়ছে। ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ করা থেকে শুরু করে সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিত সহ দুই দেশই নিয়েছে পাল্টাপাল্টি ব্যবস্থা। এসব পদক্ষেপ রাজনৈতিক হুঙ্কার পর্যন্ত সীমিত থাকবে বলে আশাবাদী বিশ্লেষকরা। It's a political question because the governments in both India and Pakistan would want to be seen by their people as the strong governments. They are both trying to match each other in terms of telling their own domestic constituencies that we will give a very strong rebuff to them. This is a war rhetorics, but war action would be very, very cautious, I would say. And both the sides are absolutely clear that it is not going to benefit them in the long run. সিন্ধু নদের পানি বণ্টন বন্ধ অব্যাহত থাকলে ভারত পাকিস্তান কূটনৈতিক পরিস্থিতির অবনতির শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা, তবে আশ্বস্ত করছেন পরিস্থিতি যুদ্ধ পর্যন্ত গড়াবে না বলে। Some of the hydropower stations may run out of water. So if that really happens, then it's an escalation ladder. But I still say that it would probably not go into a full-fledged war. That's what we are all expecting, and the international and regional situation does not permit that. It will not be there. I think it would be foolish on the part of either of the two countries if they start a major escalation. জম্মু কাশ্মীর ও আজাদ কাশ্মীর নামে কাশ্মীর উপত্যকার দুটি অংশ আলাদাভাবে শাসন করে ভারত ও পাকিস্তান। চীন সহ 3 দেশের মধ্যে বিভক্ত বিতর্কিত হিমালয়ান অঞ্চলটির পূর্ণ নিয়ন্ত্রণ দাবি করে নয়াদিল্লি ও ইসলামাবাদ। নুসহাত কামাল, এখন বিশ্ব। শেষ করছি এখন সকাল, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। মোহাম্মদপুর কৃষি মার্কেটে মধ্যরাতে আগুনে পুড়ল 3টি প্রতিষ্ঠান। গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ 5, জাতীয় বার্নে ভর্তি। আন্দোলনের মুখে 46 BCS এর লিখিত পরীক্ষা স্থগিত। অনশন ভাঙলেন চাকরি প্রত্যাশীরা, 8 দফা না মানলে ফের কর্মসূচির হুঁশিয়ারি। সিটি আইডিয়াল ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে ক্ষতির মুখে ব্যবসায়ীরা। এলাকার হাসপাতালের কার্যক্রম ব্যাহত, কঠোরতার দাবি। 60-70 বার 80 বারও দেখছি মারামারি, এটা কোনো হিসাব নাই। এভাবে হলে ভাই রাস্তায় ভিক্ষা করতে হবে, থালা হাতে নিয়ে বসে থাকতে হবে। 2 একজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিলেই কিন্তু পরবর্তীতে অন্যরা করতে সাহস পাবে না। এবং তীব্র গরমে সংকটে পোল্ট্রি খাত। প্রতিদিনই হিট স্ট্রোকে মারা যাচ্ছে মুরগি। ডিম ও মাংস উৎপাদন কমায় বাজারে প্রভাব পড়ার শঙ্কা। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.ekhon, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon।